রোল সাউন্ড গপ্পর নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা ডুব দেব বাংলা রহস্য ভৌতিক সাহিত্যের অন্যতম জাদুকরী নির্মাতা হেমেন্দ্র কুমার রায়ের এক শিহরণ জাগানো গল্পে কে। বাংলা ভুতুড়ে গল্পের ধারা যারা জানেন তারাই জানেন হেমেন্দ্র কুমার রায়ের নাম মানেই এক অদ্ভুত রহস্যমাখা আবহ, অন্ধকার ছায়ার নিচে লুকিয়ে থাকা আতঙ্ক, আর শেষ মুহূর্তে এমন এক মোচড় যা আপনাকে গল্প শেষ হওয়ার পরেও ভাবিয়ে তুলবে। কে তার ব্যতিক্রম নয়, বরং তার ভয়, তার অনিশ্চয়তা, তার অদৃশ্য উপস্থিতি আপনাকে প্রথম লাইন থেকেই আঁকড়ে ধরবে। তাই আলো নিভিয়ে দিন, হেডফোন পরে নিন। আজ রাতের গল্পে রয়েছে আতঙ্কের সরু সরু সুতোর টান, রয়েছে অন্ধকারের নিঃশব্দ ডাক, আর রয়েছে এমন এক রহস্য যা আপনি শুনতে পাবেন কিন্তু হয়তো ব্যাখ্যা করতে পারবেন না। চলুন শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায়ের কে। উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলুম আমি আর রূপলাল। এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে প্রায় 5 জন প্রাণ হারিয়েছে। একথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাকবাংলোর ভিতরে আশ্রয় নিল। বিকাল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললে, কেন, যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বললে, আজ আর তা পারবেন না। একে এই ঝড় জল, তার ওপরে শুনেছেন তো? আমি বললুম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বললে, খালি বাঘ নয়, পেতনির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব। আর যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিটাকে বিয়ে করেই দেশে ফিরবো। বেয়ারা বললে, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা বললুম, হ্যাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগল। আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলে। কে? বাহির থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, দরজা খুলুন, দরজা খুলুন, শিগগির দরজাটা খুলে দাও না, নইলে প্রাণে মারা গেলুম যে। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, আরে অমন করছো কেন? যাও দরজাটা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, পায়ে পড়ি আপনার। ও মানুষ নয়, দরজা কোনো মতেই আপনি খুলবেন না কিন্তু। রূপলাল বললে, আরে বলেছি তো, পেতনি বিয়ে করতে চাই।
ও মানুষ না হলেই আমি খুশি হব। তুমি দরজাটা খোলো, খোলো, এত ভয় পেও না, দরজাটা খোলো। বাহির থেকে আবার আর্তস্বরে শোনা গেল, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো, দরজাটা খোলো, লক্ষ্মীটি দরজাটা খোলো। রূপলাল আর বাধা মানলে না। বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে একটানে সে দরজার খিলটা খুলে দিলে। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলো গেল নিভে। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল, ওরে বাবা রে, ও মা গো, ওরে বাবা, ও মা রে। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলুস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল, আরে শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিলে। আমি আলোটা জ্বাললুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে উড়ে বেড়াটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করলে, ও লোকটি অমন করে কাঁদছে কেন? ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। হাসতে হাসতে বললে রূপলাল। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমাকে কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকে আপনারা আমায় উদ্ধার করলেন জানেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ একটা গুহার ভিতর ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, আপনি পাশের ঘরে গিয়ে ভেজা কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটাকেও শুয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে বৃষ্টিবালার অশ্রান্ত নৃত্য নূপুর ধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললুম, কেন? রূপলাল বললে, ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুরও নেই, গায়ে একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ওই সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি একটু ঘুম দিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ! ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধড়মড় করে জেগে উঠলুম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম
সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির ওপর স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরল। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লুম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। দড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপরে বসে রইলুম। রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে কে চেঁচালো অমন করে? বন্দুক ছুড়লা কেন? আমি বললুম, বাঘ বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটির চিৎকার করছে। সর্বনাশ! বাঘ বোধহয় তাকেই ধরেছে এখন। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই। খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝোলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বললে, আর কোনো আশা নেই। অভাগী শেষটা সেই বাঘের কবলেই গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলুম না। আমি তখন একটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করলুম। ঘরের ভিতর থেকে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একটা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সেই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বেরিয়ে এলুম। এবারে দেখলুম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে। বাঘটা কিছুই আসেনি এখানে। আমি দৃঢ় স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বললে, আরে তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল নাকি? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভেতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার ওপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার মনে হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভায় আমি বললুম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল, সে কে?
গুলি করলুম বাঘকে। চিৎকার করলে একটা স্ত্রীলোক। এর মানে কি? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বললে, তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি? শেষ হলো আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কে। কণ্ঠ অর্পিতা দে, সম্মান রায় ও নভনীল ভট্টাচার্য। শব্দগ্রহণ অরিজিৎ চৌধুরী। শব্দ পরিকল্পনা নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা ও পোস্টার ডিজাইন সম্মান রায়। শুনতে থাকুন আমাদের চ্যানেল রোল সাউন্ড গপ্প, কারণ আমরা এখানে নিয়ে আসছি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভয় ও রহস্যে মোড়া গল্প।